বিদায় ২০২৪, স্বাগত ২০২৫ সাল। আতশবাজি ও ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে রাজধানীবাসী। রাত ১২টার কিছুক্ষণ আগে থেকে আকাশে উঠতে থাকে ফানুস, ফাটানো হয় আতশবাজি। ঘড়ির কাঁটায় ১২টা বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয় ব্যাপক আতশবাজি। আতশবাজি ও ফানুস উড়ানো সহ ডিএমপির ১১ দফা নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষিত বেশিরভাগ জায়গাতেই। তবে রাতে রাজধানীর মোড়ে মোড়ে বসানো হয় পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি। ডিএমপি থেকে জানানো হয়েছে 31st নাইটের নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় অতিরিক্ত ৩,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছে র্যাবও। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া হচ্ছে না। শব্দ দূষণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে মোবাইল কোর্ট। চব্বিশে তো অনেক কষ্টকর দিন গেছে। এখন নতুন বছরে যেন ওটা আর না হয়, সুন্দরভাবে যেন আমরা বসবাস করতে পারি। নতুন বছরের প্রত্যাশা আমাদের এই বাংলাদেশ সুখী, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ুক, এটাই আমরা আশা করি। ইয়ং জেনারেশন এরা যেভাবে নতুন করে শুরু করছে, রাজনৈতিক প্রেক্ষাপটটা ইয়ং জেনারেশনের মাধ্যমে শুরু করা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি খুবই সেন্সিটিভ একটি এলাকা, তো আমরা এখানে অবস্থান নিয়েছি এবং আমরা এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্টাফ ছাড়া বহিরাগত যারা, তাদেরকে আমরা ডিসকারেজ করছি যে এই এলাকায় না থাকার জন্য, যাতে 31st নাইট কে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু যাতে না ঘটে। নতুন বছরে নির্বাচন চায় বিএনপি, ন্যূনতম সংস্কার করে তা সম্ভব বলেও মনে করছে তারা। আর এজন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি দ্রুত নির্বাচনের জন্য অন্য রাজনৈতিক দলগুলোকেও সোচ্চার হওয়ার আহ্বান তাদের। বলছেন, গণঅভ্যুত্থানের চূড়ান্ত বিজয় অর্জিত হবে এর মধ্য দিয়ে। বিএনপি রাষ্ট্র ক্ষমতার বাইরে 18 বছরেরও বেশি দীর্ঘ সময় সুষ্ঠু ভোটের দাবিতে ধারাবাহিক আন্দোলনে ছিল তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন দাবি দ্রুত নির্বাচনের। দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। অন্তর্বর্তী সরকার সংস্কার প্রশ্নে সময় চাইলেও এ নিয়ে কালক্ষেপণ চাইছে না বিএনপির কেন্দ্রীয় নেতারা। তাদের প্রত্যাশা, ন্যূনতম সংস্কার শেষেই হবে ভোট, নতুন বছরেই আসবে নতুন সরকার। এই যে নির্বাচনকে ডিলে করার যে একটা প্রবণতা, এটি আমার কাছে খুব সুখকর বলে মনে হচ্ছে না। জনগণ, বাংলাদেশের জনগণ, সংগ্রামী জনগণ, এখন তারা দল গড়ার চেষ্টা করছেন। মোস্ট ওয়েলকাম, তারা এই দল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুক। তারা যদি অধিকাংশ আসনে বিজয়ী হয়ে আসে, নিশ্চয়ই তাদেরকে আমরা ওয়েলকাম করব। কিন্তু চয়েসটা জনগণকে দিতে হবে। জনগণকে নসিহত করার দরকার নেই, জনগণ জানে কিভাবে ভোট দিতে হবে। কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবগুলো সংসদে গৃহীত হতে হবে নির্বাচিত সংসদ সদস্যদের হাতেই। আর সে কারণেই বিএনপি মনে করে অনির্বাচিত সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারবে না। নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে, এখানে দ্বিমতের তো কিছু নাই। যত বেশি বিলম্বিত হবে তত বেশি রাষ্ট্রের দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা আরো কঠিন হবে, এটা তো খুবই স্বাভাবিক। তো সংস্কার তো হবে সংসদে, এবং সরকার হবে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে, এবং জনগণের কাছে রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার প্রস্তাব নিয়ে যাবে, ম্যান্ডেট নেবে, তারপরে সংসদে পাশ করবে। নতুন বছরে নির্বাচন করতে যথেষ্ট সময় আছে, আর এ কাজে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে বিএনপি প্রস্তুত বলেও জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে চলছে নতুন বছর বরণের আয়োজন। বর্ণিল সাজে সেজেছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। এ নিয়ে আরো জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM সোলাইমান। কতটা উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বর্ষবরণের আয়োজন? আপনারা যদি দেখেন যে কতটা উৎসব মুখর, বা আমার চারপাশে শুধু মানুষ এবং মানুষ, এবং এখন এখানে রাত যত বাড়ছে মানুষের মনোজন উৎসব ভিড়ও বাড়ছে। এবং নিউ ইয়র্ক পুলিশ বলছে যে এবারের বর্ষবরণ উৎসবে টাইমস স্কোয়ারে 10 লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছে, এবং দেশি বিদেশি সকল দর্শনার্থীদের ভিড়ে
প্রায় 50,000-এর বেশি নিরাপত্তা বাহিনী কাজ করছে এবং শুধু তাই নয়, ডগ স্কোয়াড কাজ করছে এবং এইবারের এই যে বল ড্রপ রাত 11টায় 59 মিনিটে বল ড্রপ শুরু হবে। কাউন্টডাউনের মিলিয়ন কণ্ঠের এই বল ড্রপের মাধ্যমে বরণ করা হবে নতুন বছরকে এবং এই নতুন বছরের এই বল ড্রপ দেখে এবার 120 বছর পূর্তি হয়েছে। 1904 সালের এই বল ড্রপ শুরু হয়েছিল টাইমস স্কয়ারে। সেই সময় 1904 সালে 2 লক্ষ লোক নিয়ে এই দর্শনার্থী নিয়ে এই বল ড্রপ শুরু হয়েছিল। এবারের দর্শনার্থীর সংখ্যা 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখের বেশি ছাড়িয়ে গেছে। এবং আরেকটা বিষয় যদি আপনাকে জানিয়ে রেখে, এখন এখানে রাত 11:30টায় নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এই টাইমস স্কয়ার এই মঞ্চে আসবেন, বল ড্রপ মঞ্চে, এবং এই বল ড্রপটি 12 ফিট প্রস্থ এবং 12 ফিট দৈর্ঘ্য দিয়ে বানানো হয়েছে। 2600 ক্রিস্টাল লাইট দিয়ে বানানো হয়েছে এই বল ড্রপ এবং সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে নিউ ইয়র্ক পুলিশ, ফেডারেল পুলিশ এবং সাদা পোশাকে FBI বিভিন্ন নিরাপত্তা বাহিনী কাজ করছে। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে আর কি, বিভিন্ন দেশিদের সাথে প্রবাসী বাংলাদেশের বন্ধু পরিবার পরিজন নিয়ে এই জড়ো হয়েছে টাইমস স্কয়ারে। এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। জি, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস স্কয়ার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM সোলাইমান। প্রধান উপদেষ্টার বক্তব্যের সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, তবে বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন পেলেই ধারণা দেওয়া যাবে কবে নাগাদ নির্বাচন হবে, এমন কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। মঙ্গলবার সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছিল, তাই স্থানীয় সরকার নির্বাচন নয় বরং জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মার্চের 2 তারিখের মধ্যে ভোটার তালিকা হালনাগাদকরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তথ্য দেন CEC। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি। আর জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী, এ উপলক্ষে 2 দিনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। সকাল 9টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয় সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল 11টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন নেতাকর্মীরা। 12টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও সারা দেশে রক্তদান কর্মসূচি হবে। এছাড়া জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভায় শোভাযাত্রা করবে নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত গুলিস্তানে মাওলানা ভাসানী স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতা হবে। গণঅভ্যুত্থানের সব পক্ষের সম্মতিতে গ্রহণযোগ্য ঘোষণাপত্র তৈরির বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার স্বস্তি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি। মঙ্গলবার সন্ধ্যায় দলটির কার্যালয়ে এ বিষয়ে গণমাধ্যমকে জানান সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান মঞ্জু বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মতো জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির দাবি এবি পার্টিও জানিয়েছিল। দেরিতে হলেও সরকারের এই উদ্যোগ গ্রহণকে স্বাগত জানায় তার দল। সদস্য সচিব আরও বলেন, ছাত্ররা এই পদক্ষেপ থেকে সরে এসে মার্চ ফর ইউনিটি পালনে তার দলের নেতাকর্মীরা ধন্যবাদ জানিয়েছেন। কোনো সংকট তৈরি না করে 15ই জানুয়ারির মধ্যে সমন্বিত ঘোষণাপত্র প্রণয়নের আহ্বান জানান তিনি। ডকুমেন্টস আমাদের লাগবে, যাতে পরবর্তী সরকার যারা আসবেন, পরবর্তী প্রজন্ম যারা এখানে থাকবে, যেমন ধরেন আমরা আমাদের জাতীয় পতাকা আজকে সবাই মেনে নিয়েছি না, এটা আমাদের জাতীয় পতাকা। এটা তো কোনো না কোনো একটা এগ্রিমেন্ট হয়েছে, কোনো না কোনো জায়গায় একটা কনক্লুশন হয়েছে। 72-এর সংবিধান বাতিল নয়, আলোচনা করে সংশোধন করা যায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। নুরুল হক বলেন, বিভিন্ন সময় সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে, তাই বাতিলের দরকার নেই, বরং সবার সাথে আলোচনা করে সংশোধন করা যায়। এ সময় গণ অধিকার পরিষদের দুটি অংশকে আবার একীভূত করার ঘোষণা দেওয়া হয়। নূর বলেন, বৃহত্তর স্বার্থে সব ব্যবধান ভুলে গণ অধিকার পরিষদকে এক করা হয়েছে। এ সময় মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বলেন, জাতি একবারই স্বাধীন হয়, ৭১-এর সঙ্গে ২০২৪-এর তুলনা চলে না। শেষ গন্তব্য রাষ্ট্র সংস্কার এবং আলাপ আলোচনার পরে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ক্ষমতার পালাবদল ঘটবে। কিন্তু তার আগের যে কার্যক্রমগুলো, এই যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা, গণহত্যার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা, বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থেকে সচিবালয়ে আগুন লেগেছে। এতে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা ও বিস্ফোরকের আলামত পায়নি তদন্ত কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন তুলে দিয়ে ব্রিফিং করে তদন্ত দল। কমিটির প্রধান নাসিমুল গনি জানান, আগুনে কোনো গুরুত্বপূর্ণ নথি পুড়েনি বা ক্ষতিগ্রস্ত হয়নি। প্রশাসনের কেন্দ্রবিন্দু কেপি স্থাপনা সচিবালয়ে 25 ডিসেম্বর গভীর রাতে 7 নম্বর ভবনে একসাথে দুপাশ থেকে লাগে আগুন। স্থানীয় সরকার পরিচালনা সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে। দুর্ঘটনা না নাশকতা তা খতিয়ে দেখতে 8 সদস্যের তদন্ত কমিটি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও মঙ্গলবার জমা দেয় কমিটি। পরে সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান জানান, বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে আগুন লেগেছে, কোনো ব্যক্তির দায়ে পাওয়া যায়নি। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে, এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান। এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। প্রতিটা রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি, আমরা সবাই গিয়েছি। কয়েকটা রুমে পড়েছে, কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। তদন্ত কমিটি আরও জানান, পড়ে যাওয়া ফ্লোরগুলোতে কোনো ধরনের বিস্ফোরকের আলামত মেলেনি। কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমাদের নেই। আর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে যে নমুনাটা আমরা পেয়েছি, এই নমুনাতে আসলে কোনো ধরনের এক্সপ্লোসিভ কন্টেন্ট ছিল না। ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস জানায়, করিডোরে আগুন থাকায় নেভাতে দেরি হয়েছে, আর ইন্টেরিয়র ডিজাইনের কারণে আগুন ছড়িয়েছে বেশি। সাতগুলিতে প্রচুর ইন্টেরিয়র ডিজাইনের জিনিসপত্র ছিল এবং এখানে বৈদ্যুতিক কেবল এবং অন্যান্য তারের একটা সমাবেশ ছিল। এগুলো আগুনটা ছড়িয়ে পড়াতে বেশ সহযোগিতা করেছে। আগুন লাগা ভবনটি ভেঙে ফেলতে হবে না বলেও জানায় তদন্ত কমিটি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমার ঘেঁষা সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে, তাই শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ভারতীয় সীমান্ত পরিস্থিতি নিয়েও সজাগ সরকার। মঙ্গলবার সকালে চট্টগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিজিবি সীমান্তে এখন থেকে পিঠ দেখাবে না। চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে সকালে বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সীমান্ত রক্ষায় সৈনিকদের দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে রতন্দ্র প্রহরী হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন নবীন সৈনিকরা। পরে গণমাধ্যমের সঙ্গে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। বলেন, মিয়ানমার সীমান্ত নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু আপনারা জানেন যে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির সাথে যে যুদ্ধে আরাকান আর্মি আমাদের যে অপোজিটে যে জায়গাগুলি, ওই জায়গাটা তারা দখল করে নিছে। এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের দুজনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে। বাংলাদেশে কোনো শঙ্কার কোনো কারণ নেই। ভারত সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দেশের সীমান্তে যা যা করা দরকার সে নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায়
পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। যারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবিকে আরও আধুনিকায়নে নানা পদক্ষেপ চলমান আছে, জানান বিজিবির মহাপরিচালক। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়াই আজ শুরু হয়েছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানের স্মৃতি ঘিরে সাজানো হয়েছে মেলা। এবারই প্রথম অনলাইনে মিলছে টিকিট। এদিকে দীর্ঘদিনেও আন্তর্জাতিক মানের হয়ে উঠতে পারেনি এই মেলা, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। হাতুড়ি পেরেকের শব্দ আর রংতুলির আঁচড় এখনো চলছে। পূর্বাচলে বছরের প্রথম দিনই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসলেও সাজসজ্জার অনেক কিছুই রয়েছে বাকি। আমাদের সব প্রস্তুতি রেডি, এখন একদম ফাইনাল টাচটা লাগছে। জাস্ট এটা হয়ে গেলে আমাদের সব ফ্রিজগুলি এখানে চলে আসবে। আমরা আজকে বিকেলের মধ্যেই আমরা আমাদের সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে পারব। এবারে মেলায় ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে জুলাই ও ৩৬ চত্বর নামে আলাদা দুটি কর্নার। সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন স্টল থাকছে। অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান সহ 7টি দেশের প্রতিষ্ঠান। ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে আলাদা বাস সার্ভিস দিচ্ছে বিআরটিসি। লোকাল ইন্ডাস্ট্রি ফোকাস হয়ে গিয়েছে, সো এটার নামও সম্ভবত দু একবার পরিবর্তন হয়েছে, বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, শুধু বাণিজ্য মেলা। সো আমার ধারণা আস্তে আস্তে এটা রূপান্তরিত হবে। এটা যে শেপ ডিজার্ভ করে সেই শেপে একদিন এটা ইনশাল্লাহ যাবে। তবে আমাদের আগ্রহের জায়গাটা যদি বলেন সেটা হচ্ছে এটাকে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার আমাদের আগ্রহ। মেলায় প্রবেশ মূল্য 50 টাকা, আর ছোটদের জন্য অর্ধেক। মাসব্যাপী মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে রাত 10টা পর্যন্ত চলবে। এবারই প্রথম ইপিবির সাথে পরিবহন অ্যাপ উবারে চুক্তি হয়েছে। মেলায় দর্শনার্থীরা আসা যাওয়ার ক্ষেত্রে পাবেন 50% ছাড়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশের ক্ষেত্রে প্রথমবারের মতো টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। তবে দর্শনার্থীদের চাওয়া প্রযুক্তির প্রসারের পাশাপাশি সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন পণ্যের গুণগত মান বৃদ্ধির ওপর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পূর্বাচল, নারায়ণগঞ্জ। রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক শাকিরা তাসনিম দোলাকে উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার রাতে পাবনার মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। এসব তথ্য জানিয়েছে র্যাব 12 ভোরে রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় নিজ বাসা থেকে চিকিৎসক শাকিরা তাসনিম দোলাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় চিকিৎসককে উদ্ধারে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় পাবনায় অভিযান চালিয়ে ওই নারী চিকিৎসককে উদ্ধার করা হয়। আটক করা হয় তানজিম খান তাজ, মাইক্রোবাস চালক আশরাফুল ও সজীবকে। জড়িতদের ধরতে র্যাবের অভিযান চলছে। গত 1 মাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড ও মিরেশ্বরায় অন্তত 15টি পয়েন্টে কমপক্ষে 10টি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির শিকার হচ্ছে পরিবহনের যাত্রী এবং কাভার্ড ভ্যানের পণ্য। পুলিশ ইতিমধ্যে লুট হওয়া কিছু পণ্য উদ্ধার ও কয়েকজন ডাকাত গ্রেপ্তার করেছে। এরপরও শঙ্কায় আছেন আতঙ্কে চালক ও যাত্রীরা। গত রোববার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ি এলাকায় ডাকাতির সময় পুলিশ গিয়ে হানা দেয়। এই সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সে রাতে ডাকাতদের কবল থেকে চালক ও যাত্রীরা রক্ষা পেলেও ডিসেম্বরে এ ধরনের অনেক ডাকাতি হয়েছে। সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 15টি পয়েন্টে তৎপর ডাকাত সদস্যরা। যখনই কোনো পণ্য বা মালবাহী ট্রাক দেখে সেটিতে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। পুলিশি অভিযানেও ডাকাতের তৎপরতা বন্ধ হচ্ছে না। শুধু ডিসেম্বরে নয়, নভেম্বর মাসেও একটি কাভার্ড ভ্যান হতে 17 লাখ টাকার পণ্য লুট করে দুর্বৃত্তরা। গাড়ি একটু জ্যামে পড়লে এই ঘটনাটা, আবার পিক আপ দিয়ে আসি, ব্যারিকেড দিয়ে না আবার ডাকাতি হচ্ছে। এরা গাড়িতে উঠে আমাদেরকে অস্ত্র ধরে আমাদের টাকা পয়সা, মোবাইল, মানি ব্যাগ যা আসে এবং কি কাপড় চোপড় ব্যাগসও নিয়ে গেছে। আমাদের কাছে আর কোনো ভাত খাওয়ার টাকা ছিল না। 4-5টা লোকের ছেনে নিয়ে আসছি, দৌড়ে এসে আমার দরজা বাড়ায়, বাড়ি দিয়ে গ্লাস ভেঙে ফেলাইছে, মোবাইল, মানি ব্যাগ নিয়ে গেছে, আমার এক বাড়ি দিচ্ছে এখান বাড়ায়। পুলিশের দাবি, ডাকাতি আগের মতো নেই। তারা রাস্তায় জোরালো করেছে পুলিশি কার্যক্রম, তাই কমেছে ডাকাতি। সাম্প্রতিক আমরা সেখানে 5-6টি ঘটনার রহস্য উদ্ঘাটন করেছি
এবং যারা জড়িত এই ঘটনার সাথে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি যাদের আমরা নাম পাচ্ছি তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। আপনি চিন্তা করেন সারা রাত গাড়ি চলে, একটা গভর্নমেন্ট যদি রাস্তা থামায় আর কিছু ভালো লাগবে না, 10 মিনিটের মিনিমাম 20-30 গাড়ি থেমে যাবে। শুধুমাত্র মহাসড়কের ডাকাতির জন্য গত 2 মাসে সীতাকুণ্ড থানাতেই মামলা হয়েছে 5টি। এই সময় পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয় একজন। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। হিমেল বাতাসে উত্তরের জেলা নীলফামারীতে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার কারণে দুর্ভোগে কৃষিজীবী ও শ্রমজীবীরা। শীত পরিস্থিতি নিয়ে জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরফানুল ইসলাম। আরফানুল ইসলাম, সর্বশেষ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং কৃষিজীবী ও শ্রমজীবীরা কতটা দুর্ভোগে পড়েছে? আমাদের নীলফামারীতে 2টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে, যার একটি সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আমরা আজ সকালবেলা কথা বলেছি, সৈয়দপুর আবহাওয়া বিমানবন্দরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে নীলফামারীর যে ডিমলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.00 ডিগ্রি সেলসিয়াস। যদিও আবহাওয়া 12 থেকে 13 এর ঘরে রয়েছে, কিন্তু তারপরেও মাঝে এসে শীতটা তার থেকে অনেক বেশি অনুভূত হচ্ছে। আমরা আজ ভোর রাতে এখানে এসেছি, আমরা দেখতে পাচ্ছি যে ইপিজেটের কর্মীরা তাদের কর্মস্থলে যাচ্ছিল। আমরা 2-1 সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই কনকনে শীতে সকালবেলা সময় মতো অফিসে পৌঁছানোটা তাদের কাছে একটা বড় যুদ্ধের মতো, কারণ ঠান্ডায় হাত পা একেবারে জমিয়ে আসছিল। আজ 17 পৌষ, ভরা শীতকাল। গত কয়েকদিন ধরে শীত কম থাকলেও গতকাল থেকে আবারও বেড়েছে শীত। আমরা দেখছি যে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া, সাথে রয়েছে ঘন কুয়াশা, ফলে জুবুথুবু হয়ে রয়েছে উত্তরের এই জনপদ। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে ছিন্নমূল এবং খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। ছিন্নমূল মানুষগুলো যারা খোলা আকাশের নিচে বসবাস করে তারা অনেক কষ্টে সময় অতিবাহিত করছে। অপরদিকে খেটে খাওয়া যে সাধারণ মানুষগুলো রয়েছে তারা কাজের সন্ধানে বের হলেও অনেকেই কাজ না পেয়ে ফিরে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম বিভিন্ন রিক্সা চালক, ভ্যান চালক এবং অটো চালকদের সাথে। তারা বলছিল অন্যান্য সময় তারা যেখানে 800 থেকে 1000 টাকা উপার্জন করত, কিন্তু এই প্রচণ্ড ঠান্ডার কারণে মানুষজন খুব কম বাইরে বের হয়ে আসছে, যে কারণে তাদের উপার্জন অনেকটাই কমে গিয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সড়কগুলোতে বিভিন্ন যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করছে। শীতের প্রভাব পড়েছে রেলওয়েতে এবং সৈয়দপুর বিমানবন্দরেও। সকালবেলা সময় মতো কোনো বিমান উড্ডয়ন কিংবা অবতরণ করতে পারছে না। অন্যদিকে স্বাস্থ্য বিভাগেও এই শীতের ব্যাপক প্রভাব রয়েছে। নীলফামারীতে 6টি সরকারি হাসপাতাল রয়েছে। এই হাসপাতালগুলোতে প্রতিদিন শীতজনিত নানা রোগী আসছে, যার অধিকাংশই রয়েছে বৃদ্ধ এবং শিশুরা। বিভিন্ন রকমের ঠান্ডাজনিত রোগে এখানে আসছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে প্রতিদিন নীলফামারীর এই হাসপাতালগুলোতে 5000-এর মতো রোগী চিকিৎসা নিচ্ছে। তো এই ছিল আমার কাছে নীলফামারীর শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ অবস্থা। নীলফামারী থেকে শীত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম। আইনের তোয়াক্কা না করে চাঁদপুরে পাইলট ছাড়া মাস্টারের ওপর নির্ভর করে চলাচল করে বেশিরভাগ পণ্যবাহী জাহাজ। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। নৌপথে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি, ঘটছে জাহাজের 7 খুনের মতো ঘটনা। সংকটের কথা স্বীকার করে বিআইডব্লিউটিএ বলছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাইলটবিহীন পণ্যবাহী জাহাজকে জরিমানা করা হচ্ছে। দেশের 29টি নৌ রুটের মধ্যে চাঁদপুরের মধ্য বদ্বীপ অঞ্চলে রয়েছে 860 কিলোমিটার নৌপথ। এই পথে প্রতিদিন 400 থেকে 500 পণ্যবাহী লাইটারেস, অয়েল ট্যাঙ্কার, কার্গো জাহাজ চলাচল করে। এই রুটে জাহাজ চালানোর জন্য 72 জন সরকারি পাইলট থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র 44 জন। তাই মাস্টারের উপর নির্ভর করে চলাচল করে বেশিরভাগ জাহাজ। প্রতি বিটে 500 টাকার সরকারি ফির বিনিময়ে একজন পাইলট পণ্যবাহী জাহাজকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেন। তবে চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে পণ্যবাহী জাহাজ ঢাকা বা নারায়ণগঞ্জ গেলে 6 বিটে 3000 টাকা দিতে চান না অনেক জাহাজ মালিক। পাইলট নিয়ে চলাটাই আমি মনে করি ভালো। পাইলট চ্যানেলটাকে দেখিয়ে দেবে, সুন্দর মতো জাহাজটা নিরাপদে যাইতে পারবে। উইদাউট পাইলট ছাড়া গেলে একটা অঘটন করতে পারে। আমরা তো মনে করেন সবসময় এক রাস্তা দিয়ে চলাচল করি না, পাইলটেরা এগুলা রাস্তাঘাট ম্যাপ করে নিয়ে
এগুলো আমাদেরকে পথগুলো দেখায় দেয়। পাইলট না নিয়ে জাহাজ চালানোয় রাজস্ব হারাচ্ছে সরকার, নৌপথে পণ্য পরিবহনে বাড়ছে ঝুঁকি। জাহাজ আছে যারা নৌপথে পাইলটবিহীন চলাফেরা করে বা মালিকরা পাইলট নিতে চায় না, ওই জাহাজগুলি ডুবোচরে বিভিন্ন দুর্ঘটনা কবলিত হয় বেশি। BIWTA বলছে 7 খুনের শিকার আল বাখেরা জাহাজে পাইলট থাকলে সেটি কোন চ্যানেলে চলছে তা জানা যেত, এড়ানো যেত হতাহতের ঘটনা। আল বাকেরা জাহাজে পাইলট থাকলে আমরা নিশ্চয়ই জানতে পারতাম যে জাহাজটা কখন সেল করছে, কোথায় নোঙর করছে, কিভাবে চ্যানেলের বাইরে চলে গেছে, এই বিষয়গুলি জানা সম্ভব হতো। জাহাজ পাইলট ছাড়া চলাচল করছে এবং কনজারভেন্সি ফি পরিশোধ করছে না, এ বিষয়ে সম্প্রতি ভিজিলেন্স কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন জাহাজ হতে প্রায় 7,70,000 টাকা বিভিন্ন খাতে আদায় করেছে। দেশে লাইসেন্সপ্রাপ্ত পণ্যবাহী নৌযান রয়েছে 10,000-এর বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেছেন লাখো পর্যটক। বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল মোটেলগুলো। আলোচনাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদ, বছরের প্রথম সূর্যোদয় দেখতে সমুদ্র সৈকতে পর্যটকদের আগমন কেমন দেখছেন? আপনার মাধ্যমে আমি সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা। পিছনের সব দুঃখ গ্লান ভুলে নতুন বছরের নতুন সূর্যকে স্বাগত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। গতকাল শেষ বিকেলে আমরা দেখেছি সূর্য অস্ত উপভোগ করতে দেখেছি কানায় কানায় পরিপূর্ণ ছিল এই কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্টে। আজ ভোরে অর্থাৎ 1 ঘন্টা আগেও অনেক পর্যটক নতুন বছর 2025 সালের নতুন সূর্য উদয় উপভোগ করতে এসেছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভোর থেকেই ঘন মেঘে ঢাকা রয়েছে উপকূলের আকাশ, সেই সঙ্গে ঘন কুয়াশা ঢাকা রয়েছে গ্রামীণ জনপদ, যার কারণে পর্যটকরা নতুন বছরের নতুন সূর্য উদয়ের বিরল দৃশ্য উপভোগ করতে পারেনি। এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতে বইছে উত্তরের হিমেল হাওয়া, সেই সঙ্গে অনুভূত হচ্ছে তীব্র ঠান্ডা, যার কারণে যে সকল পর্যটকরা সৈকতে ছিল তারা কিন্তু সে হোটেলে ফিরে গেছেন। এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতে খুব কম সংখ্যক পর্যটক রয়েছেন, তবে যে সকল পর্যটক রয়েছেন তারা নতুন সূর্যকে উপভোগ করতে না পারলেও তারা কিন্তু গতকাল বিকেল থেকে আনন্দ উল্লাসে মেতেছিলেন। আমি আপনাকে আর একটি বিষয় জানিয়ে রাখি, আমার সাথে কথা হয়েছে টুরিস্ট পুলিশ কর্তৃপক্ষের সাথে। তারা যেটা জানিয়েছেন, আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, থানা পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন। এছাড়া পর্যটক এরিয়ায় যাতে কোনো অপ্রীতিক ঘটনা না ঘটে এজন্য সিসি ক্যামেরা দ্বারা সার্বিক সবসময় সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার জন্য তারা পুলিশ। এই ছিল জি, কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কমেছে পর্যটক, সেই সঙ্গে বাড়ছে খাত সংশ্লিষ্টদের আর্থিক সংকট। বেহাল রাস্তাঘাট আর ভালো মানের হোটেল মোটেল না থাকায় দুর্ভোগে পড়তে হয় পর্যটকদের। তাই ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও বাড়ছে না পর্যটক সমাগম। সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটক আকর্ষণে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বন বিভাগ। তবে পর্যটক সমাগম হচ্ছে না কাঙ্ক্ষিত পর্যায়ে। 2022-23 অর্থ বছরে পশ্চিম সুন্দরবন রেঞ্জে পর্যটক এসেছিল 52,000। গত অর্থ বছরের সমাগম কমেছে 10,000। এবছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পর্যটক এসেছে 13,000। শ্যামনগরের মুন্সীগঞ্জকে পর্যটন হাব বানানোর আলোচনা সামনে আসছে। সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জের দূরত্ব 70 কিলোমিটার, তবে রাস্তা প্রায় পুরোটাই ভাঙাচোরা, নেই ভালো মানের হোটেল মোটেলও। একটু উন্নত করার জন্য আমরা অলরেডি প্রস্তাব দিয়েছি। আমরা ডিসিস কনফারেন্স উপলক্ষে আমি সুপারিশ পেশ করেছি যে এখানে রিসোর্ট হতে পারে, তারপরে এখানে কিছু আপনার বোট হতে পারে, যে বোটগুলিতে বা আপনার লঞ্চ, যে আধুনিক মানে লঞ্চ হতে পারে, কারণ সুন্দরবন তো বৃহৎ অনেক বড় এরিয়া। মুন্সীগঞ্জকে পর্যটন এলাকা ঘোষণা করা হলে পর্যটক বাড়ার পাশাপাশি পুরো এলাকার অর্থনীতির চিত্র পাল্টে যাবে। তার পুরো পর্যটকটা পুরো পেছেই আছে, তো আমাদের সাতক্ষীরা আকর্ষণ সরকারের সুন্দরবন দেখতে হলে গাড়ি থেকে লেবেই সুন্দরবন, তো সুন্দরবনকে অনুভব করতে গেলে আমাদের এই ব্যবস্থাগুলো নেই, এই কারণে আমরা পেছে যাচ্ছি দিন দিন। যদি গভর্নমেন্ট চায় তো এটাকে যদি ফরেস্ট এলাকা হিসাবে ঘোষিত করে তাহলে এখানকার লোকজনেরও কর্মসংস্থানের ভালো অবস্থান হয়। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আয়তন 1445 বর্গ কিলোমিটার। এখানে কলাগাছি ও দোবেকি নামে দুটি পর্যটন স্টেশন রয়েছে।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।